গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যে দেশের মূল ক্ষমতার উৎস হলো জনগণ। আমাদের সংবিধানের ২য় ভাগের ১৫ নম্বর অনুচ্ছেদে আছে আমাদের দেশের মানুষের মৌলিক অধিকার শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। এই মৌলিক অধিকারগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণ পাবে, তেমনটাই প্রত্যাশা, তেমনটাই হবার কথা। কিন্তু বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের শিক্ষার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা দেখছি পাঠ্য বইতে পরিবর্ধন, পরিমার্জন, পরিবর্তন। আমরা যদি চিকিৎসার কথা বলি, সেখানেও আমরা দেখছি একদিকে ডেঙ্গুতে মৃত্যু, আরেকদিকে হয়তো হামে অনেক শিশুর মৃত্যু হচ্ছে, অনেক পরিবার আক্রান্ত হচ্ছে, ভোগান্তির শেষ নেই। আমরা যদি চিন্তা করি দেশের অর্থনৈতিক ব্যবস্থার কথা, সেক্ষেত্রেও আমরা দেখছি টালমাটাল পরিস্থিতি, জ্বালানি সংকট সহ বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি সব দিক থেকেই আসলে একটি দুরূহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা যদি চিন্তা করি শিক্ষা কিংবা অন্যান্য যে সকল মৌলিক অধিকার রয়েছে, সবখানেই একটা ঘাটতি। চিকিৎসার ক্ষেত্রেও আমরা দেখছি মানুষজন সঠিক চিকিৎসা পেতে বেগ পেতে হচ্ছে নানানভাবে। আমাদের দেশের মানুষের জনজীবনের সমস্যা এবং জনজীবনের সমস্যার উত্তরণ সম্ভাবনাগুলো নিয়ে কথা বলবো আজকে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের পর্দায় আজকের এনআরবিসি ব্যাংক সৌজন্যে রাউন্ড টেবিলের আয়োজনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইফাতারা ইরা, এবং আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমার ডান পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। স্বাগত আপনাকে। আমার বাম পাশে আছেন ব্যারিস্টার মঈন আলম ফিরোজী, ডিরেক্টর সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, এবং আমার সঙ্গে রয়েছেন আবু সাবর খান, স্বাস্থ্য বিশেষজ্ঞ একজন। আপনাকেও স্বাগত। আপনাদের তিনজনকেই আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুরুতেই যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে। অনেক ধরনের ঘটনা প্রবাহের আমরা সাক্ষী হচ্ছি, এবং আমাদের সংবিধান বলি কিংবা আমাদের সংসদ বলি, এই সব কিছুই আসলে জনগণের অধিকার সুরক্ষা দেবার কথা, জনগণের অধিকার নিশ্চিত করবার কথা। কিন্তু আমরা ঘটনা উল্টো দেখছি। সংসদে আমরা দেখছি মুনাফিক হিসেবে কাউকে আখ্যায়িত করা যাবে কিনা এই রকম প্রশ্ন উত্থাপিত হচ্ছে, কিন্তু আসলে প্রশ্ন উত্থাপন হওয়ার কথা ছিল আমাদের জনজীবনের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা, অধিকার নিশ্চিত হচ্ছে কিনা। আপনার কি মতামত? শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটা প্রচণ্ড একটা টানাপোড়েন চলছে অর্থনীতির প্লাস যাতায়াত, যোগাযোগ সব কিছুতেই। এবং সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে জ্বালানি তেল, যে জ্বালানি তেল অর্থনীতির অনেকগুলো খাত এবং ক্ষেত্রকে প্রভাবিত করে। অর্থাৎ আপনার জ্বালানি ভালো না হলে আপনার বিদ্যুৎ উৎপাদন হবে না, বিদ্যুৎ উৎপাদন না হলে আপনার কোনো কিছুই হবে না। ইভেন আপনার টেলিফোনের ওই যে মোবাইল ফোনটা চার্জও দিতে পারবেন না, এত পরস্পর প্রযুক্ত বিষয়। তো সেই সব বিষয় নিয়ে যে জটিলতার সৃষ্টি হচ্ছে, তার থেকে আমরা বাংলাদেশ বাইরে নই। আমরা সেই বিগত 15 সাল থেকে বলি আর কি, আমরা এমনিতেই একটা নিম্নমান একটা পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছিলাম। আমাদের বিদেশি লোন বেশি, ডেট সার্ভিসিংয়ের সমস্যা, আমাদের রিজার্ভের সমস্যা, আমাদের ইত্যাদি ইত্যাদি। তারপরে এসে বড় মরার উপর কারাঘা হলো মিস্টার করোনা। আমাদেরকে একটা খুব কঠিন একটা সময় দিয়ে গেল আর কি। আমরা যদিও গুছিয়ে উঠতেছিলাম, করোনার পরে উঠিয়ে আবার দাঁড়াচ্ছি, তখন আসলো আন্দোলন, একটা বিরাট খুব সিরিয়াস আন্দোলন। সেই আন্দোলনের পরে একটা সরকার আসলেন, অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছেও যা প্রত্যাশা, যা বিষয়, সেইগুলো তারাও ঠিক মতন, যেমন আজকে আপনি হয়তো একটু পরে হাম এবং এইসবের কথা তুলবেন আর কি। আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে যেখানে আমাদের বিশ্ব স্বাস্থ্য সমস্যার সাথে এই হাম, তারপরে ম্যালেরিয়া, তারপরে এই যে 4-5টা সংক্রামক রোগ, সংক্রামক রোগের ব্যাপারে কিন্তু একটা বড় প্রকল্পই আছে, চুক্তিই আছে। বিশ্ব থেকে এইগুলো উঠাই দেওয়ার চেষ্টায় চলছে। সেখানে যদি আমি দেখি যে মাত্র 4-5 দিন আগে আমাদের দেশের একজন বাণিজ্য সচিব ম্যালেরিয়ায় মারা গেলেন। এটা তো খুব আশ্চর্য জিনিস। ম্যালেরিয়া তো কত আগেই তারা খোদা হাফেজ বলার কথা। চারিদিক থেকে না অক্টোপাসের মতন আমার অর্থনীতি, আমার সব জর্জরিত সেই অবস্থায়। তো সেই অবস্থায় আমি মনে করি সংসদ অবশ্যই আমাদের সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু বা বিষয় হওয়া উচিত, এবং হচ্ছেও তাই হওয়া উচিতও। আমাদের সংবিধানের, আপনি বললেন 15 ধারায়, আমাদের সংবিধানের একটা প্রস্তাবনা তো এই 3য় লাইনই লেখা আছে, আমরা বাংলাদেশের জনগণ। এই শব্দটা আছে, কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, অর্থাৎ ওখান থেকে শুরু বাংলাদেশের সকল জনগণের। তো সেই সকল জনগণের প্রতিনিধি হিসেবে যারা যাচ্ছেন, আইন প্রণেতা হিসেবে, তারা তো সেখানে নিশ্চয়ই স্বাভাবিকভাবেই আইন, মৌলিক অধিকার, আইনের শাসন, এইসব বিষয় কি হবে, এইসব সমস্যা নিয়ে তারা আলোচনা করছেনও। সংসদে যেসব প্রশ্ন উত্তর হচ্ছে এগুলোর কিন্তু স্টাইল তাই। কিন্তু তারপরে সেখানে হয়তো
অপ্রাসঙ্গিক কথা আসছে, কিন্তু অপ্রাসঙ্গিক কথাটা এই জন্যেই খারাপ লাগছে, আমি অত্যন্ত একটি অপ্রাসঙ্গিক সময়ে আছি। তো অপ্রাসঙ্গিক সময়ে আপনি অপ্রাসঙ্গিক আলোচনা করে মানে আমার এই বিদ্যুৎ খরচ অত নষ্ট করা, সময় নষ্ট করা, এই ব্যাপারে কথা উঠতেই পারে। তা আশা করি সেগুলো আস্তে আস্তে উপলব্ধির আওতায় আসছে। এবং আপনি অর্থনীতির বিষয়টাই আমি একটু করে বলি। অর্থনীতিটা আমরা এই যে সামনে বাজেট আসছে, যে আমার গত 2-3 বছরের বাজেটের কোনো রেগুলারাইজেশন ছিল না, কোনো রিভিশন হয়নি, কোনো কিছু হয়নি। এখন একটা নতুন সরকার এসছে, তাও এমন একটা সময় ফেব্রুয়ারি মাসে, আর অর্থ বছর শেষ হবে জুনে। তো এই সময় না এদিকে ঠেকাবে না ওইদিকে ঠেকাবে, তারপরেও অবশ্যই প্রত্যাশা থাকবে নতুন যে বছরের বাজেট হবে সেখানে কিন্তু গভর্নমেন্টকে অবশ্যই একটা রোড ম্যাপ এবং এটা বলতে হবে। আপনার কাছে আবার আসবো, যেহেতু আপনি একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ, বিশ্লেষক, আপনার কাছে আমরা শুনবো এই প্রসঙ্গে। এবার একটু যাচ্ছি ব্যারিস্টার মঈন আলম ফিরোজী আপনার কাছে। আমরা দেখছি যেখানে আমাদের জ্বালানি পাওয়া যাচ্ছে না, সাধারণ মানুষ জ্বালানি পাচ্ছেন না, সেখানে আমাদেরকে 14টা বোয়িং কিনতে হচ্ছে। এরকম আরও নানান ধরনের চুক্তিতে আরও নানান ধরনের সমস্যায় আমরা পড়তে যাচ্ছি হয়তো। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আসলে এই সিদ্ধান্তগুলো বা এই চুক্তিগুলো বা সার্বিকভাবে আমরা কোন দিকে এগোচ্ছি, কি মনে হচ্ছে আপনার? জনদুর্ভোগ বিষয়টা এখন যেন নিয়তিতে পরিণত হয়েছে। আমরা যেন সাধারণ মানুষ মেনে নিয়েছি যে আমাদের এইভাবেই বাঁচতে হবে জীবনে। আমরা হয়তো একটা সময় দেখা যাবে যে নুন আনতে পান্তা ফুরায়, এই জীবনটাই সারা জীবন পার করতে হবে। এই নিয়তির জায়গা থেকে উত্তরণের জন্যে যে সঠিক নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বের অভাবেই আমরা এতদিন ভুগেছি। আমাদের স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত সঠিক নেতৃত্বের ঘাটতির জন্যই আমরা আজকে একটা পর্যায়ে চলে এসেছি। আমি কয়েকটা বিষয় একটু উপস্থাপন করছি এইভাবে, যে আপনি বাংলাদেশের অর্থনীতির যে ভিত্তি থাকা, যে কোনো দেশের অর্থনীতির কিছু মৌলিক ভিত্তি থাকে। প্রত্যেকটা উন্নতশীল দেশে আপনারা দেখবেন যে ওখানে সাধারণ মানুষের একটা বেসিক নেসেসিটিটা মিট আপ করা হয়। সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দেখবেন যে বছরে একটা ভ্যাকেশন করতে পারে, 3 বেলা খেতে পারে, একটা সুন্দর ঘর আছে, তার ছোটোখাটো একটা ঘর থাকার জায়গা আছে। যে আপনি জায়গাটা যেখানে বেসিক নেসেসিটির কথা বলেছেন, সরকার অ্যাটলিস্ট এইটুকু নিশ্চয়তা নিশ্চিত করে। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের কখনোই একটা সুদূর প্রসারী যে পরিকল্পিত একটা মানে অর্থনীতি তৈরি হওয়া উচিত ছিল, সেটা ছিল না। আমরা সমস্যা আসে, আমরা সমস্যার সমাধানের জন্য সব নিয়োগ করি, কিন্তু পরিকল্পিতভাবে যে ভবিষ্যতে তাকিয়ে 50 বছর পরে আমার অর্থনীতি কোথায় যাবে সেটার দিকে তাকাই না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার সীমাবদ্ধতা এবং আমার অর্থনীতিতে রিসোর্সেস যেটা আছে সেটাকে কিভাবে ক্যাপিটালাইজ করা হবে সেটাও আমরা করিনি। যেমন আমাদের পুরো অর্থনীতি এখন অনেকটাই বৈদেশিক মুদ্রা দুটা জায়গায় নির্ভরশীল। একটা হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসীদের আয়, আর একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস সেক্টরটা অ্যাকচুয়ালি এটা একটা ভায়াবল শিল্প না, এটা একটা মানে কমপ্লিমেন্টারি শিল্প হতে পারে। আমাদের এখানে যে কুটির শিল্পগুলো, এমনি বৃহৎ শিল্পগুলো, কোনো কিছুই কিন্তু টিকেনি। বড় বড় শিল্প ছিল এক সময়, এগুলো সব নষ্ট হয়ে গেছে। আমাদের প্রবাসীদের আয় যে যখনই এই বিশেষ করে মিডল ইস্টের ক্রাইসিসে দেখেন অনেক প্রবাসী এখানে অ্যাফেক্টেড হবে, এবং যুদ্ধ যদি আরও সামনের দিকে আগায় এটা কিন্তু আরও বড় ধাক্কা আসবে। আমরা কিন্তু এই দুটো সেক্টরের বাইরে যে আমাদের বিশেষ করে কৃষির ব্যবস্থা, কৃষির যে উন্নতকরণের জায়গাটা, এই জায়গায় ফোকাস করছি না। আমাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, আমাদের ছেলেপেলেদেরকে শুধু চাকরিতে ঢোকায়, আমরা তাদের যেন একটা মাস্টার্স ডিগ্রি পাশ করলে সে একটা কোম্পানিতে চাকরি নেবে, এটাই তার একটা আশা, এটাই তার একটা মানে প্রত্যাশা। কিন্তু আত্মকর্মসংস্থানের জন্য যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় এবং সরকারিভাবে এই জায়গাতে একটা মনোনিবেশ করা উচিত, এই জায়গায় কিন্তু কারো নজর নেই। চায়না এত বড় জনগোষ্ঠী, তাদেরকে দেশ চমৎকারভাবে তাদের আজকে একটা বৃহৎ শক্তিতে পরিণত করেছে, এই জনশক্তিকে একটা শক্তিতে রূপান্তর করেছে। আবার ছোট দেশ সিঙ্গাপুরের মতো জায়গায় দেখেন অল্প মানুষ কিন্তু আজকে পৃথিবীকে অর্থনীতির একটা ভিত্তি তৈরি করে দিয়েছে। তার মানে যে কোনো দেশের সদিচ্ছা থাকলে, সঠিক পরিকল্পনা থাকলে, সঠিক নেতৃত্ব থাকলে এবং অনেস্ট নেতৃত্ব থাকলে সেই দেশে সম্ভব একটা ভালো জায়গায় ভালো ভিত্তিতে দাঁড়ানো। আমি আশাবাদী, এবং বর্তমান নেতৃত্বে যিনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন উনি বাইরের বিশ্বে
দীর্ঘদিন থেকে দেখে এসছেন কিভাবে দেশগুলো চলে। আমি ওনার যে পরিকল্পনা আছে এগুলো সঠিক বাস্তবায়ন চাই। সঠিক বাস্তবায়ন হলে দেশের অবশ্যই আগামী দিনে একটা ভালো কিছু আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এবার একটু আসছি আবু সাবার খান আপনার কাছে, স্বাস্থ্য নিয়েই অবশ্যই কথা বলবো আপনার সঙ্গে। বর্তমানে আসলে আমরা নানান ধরনের প্রকোপে পড়ছি। আমরা হাম টিকা দীর্ঘদিন ধরে এটার একটা অনিয়ম দেখেছি এবং সেটা সাফারিংস এখন অনেক শিশু। ডেঙ্গুতেও আমরা দেখছি অনেকে আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমাদের দেশের মানুষ। সেই রোগগুলো থেকে মুক্তি লাভের জন্য তারা হসপিটাল কিংবা অন্যান্য জায়গাগুলিতে কতটুকু আসলে চিকিৎসা সেবা পাচ্ছে বা আসলে সমস্যাগুলি কোথায়, সমস্যাগুলো উত্তরণের দিকটা কোন দিকে? আমাদের স্বাস্থ্য সেক্টরগুলোতে আমাদের পরিকল্পনার অভাব, আমাদের স্বচ্ছতার বড় অভাব, যার কারণেই কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। যেমন মনে করেন পরিকল্পনা, আমরা একটা স্বাস্থ্য সেক্টরে একটা হসপিটাল করছি, সেই হসপিটালের একদম মডার্নাইজ ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু যে আমরা অ্যারেঞ্জমেন্টটা রাখবো সেটা আমরা রাখতে পারছি না, আমরা করতে পারছি না। যেমন আপনি প্রসঙ্গত আসলেন হচ্ছে সমসাময়িক হাম এবং ডেঙ্গু। আমার জানা মতে গত 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের হামের টিকাগুলো যদি প্রপারলি আমাদের পিপুলদেরকে দেওয়া হতো তাহলে আজকে কিন্তু এই হামে একটা মায়ের বাচ্চা যে সে 10 মাস পেটে রেখে হামের কারণে সে তার বাচ্চা মারা গেল, এই দুঃখ সে কার কাছে প্রকাশ করবে? আর হামের প্রতিকার একমাত্র কিন্তু টিকা, অ্যাজ ইট ইজ এটা মিজেলস ভাইরাস দেওয়া হয়। এটা ভাইরাসের অন্য কোনো মেডিকেশন নাই, এটা একমাত্র আপনাকে দিতে হবে হচ্ছে আপনার ভ্যাকসিন। এখন ভ্যাকসিন আমাদের দেশে তৈরি করার মতো এরকম অ্যারেঞ্জমেন্ট এখনও আমরা করতে পারি নাই, যদিও আমাদের দেশে একমাত্র বেসরকারি কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তারা এটার অ্যারেঞ্জমেন্টে যাচ্ছে, কিন্তু এটা যাওয়ার জন্য অনেকগুলো পরিকল্পনা লাগে, অনেকগুলো ইনভেস্টমেন্ট লাগে এবং অনেক সময় লাগে, অ্যাপ্রুভাল লাগে। সেই অ্যাপ্রুভাল পেতে 5 থেকে 7 বছরের প্রয়োজন। পাশাপাশি আমাদের দেশের কোম্পানি লাইক এসেনশিয়াল ড্রাগস কোম্পানি, আমাদের দেশে কি হামের টিকাটা পর্যাপ্ত পরিমাণে ছিল না গত 2-3 বছর? গত 2-3 বছরে আসলে পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে ছিল না। এটা এবং কি একমাত্র কারণ হামের প্রকোপটা এত বেশি বেড়ে যাওয়ার? হামের নাকি ব্যবস্থাপনার দিক থেকেও ঘাটতির? ব্যবস্থাপনার দিক থেকে ঘাটতি, তাছাড়াও যে সমস্ত এলাকায় আমরা সহসায় যেতে পারি না এই সমস্ত এলাকাতেও কিন্তু আমাদের হামের টিকা একদম যায় নাই। আর ঢাকা শহরের মতো একদম জনবহুল এলাকাতে একদম সিরিয়াসলি প্রত্যেকটি কোণার মধ্যে হামের টিকা দেওয়াটা খুব জরুরি, সেটা কিন্তু পায় নাই। যার কারণেই দেখেন এই যে হাম সিরিয়াস আকার ধারণ করেছে। আমাদের এশিয়ার উন্নত দেশগুলোতে দেখেন সেখানে তো ডেঙ্গুর পেশেন্ট হয় না। কেন হয় না? কারণ হচ্ছে আমাদের দেশের যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু ওদের দেশে ডেঙ্গু হয় না। আমাদের দেশে প্রচুর ডেঙ্গু এবং প্রচুর লোক ডেঙ্গুতে মারা যাচ্ছে। সার্বিকভাবে আসলে আমার মনে হলো সমন্বয়ের একটা অভাব, সমন্বয় এবং স্বচ্ছতার অভাব। স্বচ্ছতা, সমন্বয় এবং যেটি ব্যারিস্টার মঈন আলম ফিরোজী আপনি বলছিলেন যে নেতৃত্ব। এবারে আবার ফিরে আসছি একটু ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে। এশিয়ার একটি দেশ সিঙ্গাপুর, আবার একটি দেশ চীন, আবার একটি দেশ বাংলাদেশ। আমাদের দেশেও আমাদের ন্যাচারাল রিসোর্স আছে, আমাদের দেশে জনসংখ্যা আছে, কিন্তু আমরা এই জনসংখ্যাকে জনসমষ্টিতে সমষ্টিকে আমরা জনশক্তিতে রূপান্তর করতে ব্যর্থ হচ্ছি হয়তো, কিংবা কোনো একটা জায়গায় ঘাটতি, নেতৃত্ব হোক কিংবা সমন্বয় হোক, ব্যবস্থাপনা হোক, ঘাটতির জায়গাগুলি আসলে কি? ঘাটতির জায়গা ফরাজি খুব সুন্দরভাবেই বলেছেন, সেটা হচ্ছে নেতৃত্ব, পরিকল্পনাকারী, দূরদৃষ্টি সম্পন্ন মানুষের। আমরা এই যে এখন আমেরিকার যুদ্ধ হচ্ছে, এর পরিকল্পনা তাদের কিন্তু বহু আগে করা। আমরা মনে করি কি সোমবারে এই কাজ করি, এরপর যেটা মঙ্গলবার আছে, বুধবার আছে, বৃহস্পতিবার আছে, এটা ভাবি না। দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, পরিকল্পনা প্রণয়নকারী এবং সেটা বাস্তবায়নে কাজ করা। যেমন গত 3-4 বছর যাবৎ যেহেতু হামের টিকা দেওয়া হয়নি, ওই বয়সের রেঞ্জের ছেলেমেয়েরা, আজকে একটা শিশু মারা যাচ্ছে, আমি খুব দুঃখের সাথে মনে করি যে একটা শিশুর মৃত্যু কিন্তু আমার একটা বিরাট ক্ষতি। আমি পুরো জাতি আমরা খুব দুঃখিত যে একটা শিশু মারা যাবে কেন। কারণ এটার আমি 3-4 বছর যদি আমি কোনো একটা চিকিৎসার একটা জায়গায় যদি ঘাটতি করে ফেলি, তাহলে ওই বয়সের রেঞ্জের যারা আছে
তারা সবাই দে আর প্রন টু দিস ডিজিজ। হ্যাঁ, অথচ এটা যদি আমার টিকাটা দেওয়া থাকতো, ভ্যাকসিনটা দেওয়া থাকতো, সেটার বিষয়টা যদি থাকতো, আমরা করোনার সময়ও দেখেছি আর কি, করোনার ওই টিকা কিনতে যেই আমরা আরো উল্টো করোনায় আটকে গেছি। মানে যতভাবে কেনা হয়নি, কেনা যায়নি, উনি স্বচ্ছতার কথাটা বারবার তুলেছেন। হ্যাঁ, কারণ যখন আপনি বিপদে পড়েন তখন আর আপনার স্বচ্ছতার কথা আর ওই মাথায় ওইভাবে আসে না, পরিকল্পনার অভাব। আমি ওইটাই বলতে চাচ্ছি যে দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনায় যে ঘাটতি, যার জন্য আমরা সবসময় একটা তাৎক্ষণিক বিপদে পড়ি এবং তাৎক্ষণিক বিপদ থেকে উদ্ধার পাওয়ার পরপরই ওটা ভুলে যাই। আমি শব্দটা ঠিক মনে করতে পারছি না, বিশ্ব সংস্থার একটা আছে এই কয়েকটা 4-5টা রোগের উপরে, তাদের কাছ থেকে আমরা একটা গ্রান্ট পেতাম এবং রীতিমতো ভালো চিকিৎসার একটা সিস্টেম ছিল। সেই জায়গাটাই আমরা মনে হলো গত 3-4 বছর মানে ঘুমাই থাকলাম এবং যার ভোগান্তি এখন আমরা ভোগ করছি। আমাদের জনশক্তির কথাটা ইম্পর্ট্যান্ট এই জন্যই বলছি যে আমরা 2008 সাল থেকে 2042 সাল পর্যন্ত আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কালে আছি, অর্থাৎ আমার ইয়ং জেনারেশন এই সময়টা, এটা কিন্তু সব দেশের অ্যাট এ টাইমে আসে না, এক একটা সময় আসে। এই সময়টাই যদি আমি আমার এই ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড হিসেবে যে জনসম্পদ, তাকে যদি আমি ঠিকমতো না গুছিয়ে তুলতে পারি, তা পরে এরাই আমার একসময় ডেমোগ্রাফিক ডিজাস্টারে পরিণত হয়ে যাবে, কারণ তাদের ব্যবহার করা যাবে না। আমার এখন এই মুহূর্তে বেশি দরকার প্রশিক্ষিত স্কিল্ড ম্যান পাওয়ার। আমি আজকে স্কিল্ড ম্যান পাওয়ার যদি আমি তৈরি করতে পারি বা পারতাম, তাহলে আমার এই যে আনস্কিল্ড ম্যান পাওয়ারে যেয়ে যে রেমিটেন্স পাঠাতে যেয়ে এখন হরমুজ প্রণালীর কারণে যে সমস্যায় পড়ছে, আমি কিন্তু ওইসব দেশে কিন্তু লোক বল লাগবে। তা সুতরাং সমন্বয়ের কথাটা আপনি যেটা বলছেন, সমন্বয় লাগবে, প্ল্যানিং লাগবে, ভালো করে লাগবে। আমি মনে করি বর্তমান সরকার, বর্তমান নেতৃত্বকে এই 2 মাসের মধ্যে বলা এটা ঠিক না, সময় দিতে হবে এবং নিশ্চয়ই তারা একটা মোটামুটি প্ল্যান ওয়েতে এগোচ্ছেন বলে মনে করি। এই জন্যই তার প্রথম কাজ হবে, মেন কাজ হবে যে 26-27 যে বাজেটটা তৈরি করা হবে, সেখানে যেন বেশ কয়েকটা নীতিমালা বা সংস্কার সেখানে যেন স্পষ্ট করে দেওয়া যায়, দিলে অনেকটা উন্নতি। যেমন আমি একবার ছোট্ট একটা বলি শেষ করি যে আমরা প্রায় বলি যে এনবিআর তার টার্গেট পূরণ করতে পারছে না। আচ্ছা, কেন? ওকে টার্গেটটা উপরের থেকে দেওয়া হচ্ছে এবং সে তার করের বেজ বাড়াচ্ছে না বা ক্ষেত্র বাড়াচ্ছে না, না বাড়িয়ে ওই টাকাটাই সে উদ্ধার করার জন্য ওই সাবের সাহেব যে ট্যাক্স দেন, ও ফরাজি যা ট্যাক্স দেন, ওরে যেই বলতেছে আপনি আরও দেন। হ্যাঁ, এটা কিন্তু এইটার কিন্তু খুব সহজ পথ আছে, আমি এই জন্য বলছি যে 1972 সালে আমাদের তাজউদ্দিন আহমেদ সাহেব প্রথম যে বাজেট দিয়েছিলেন, সেখানে কিন্তু উনি একবার হিসেব করে দিয়েছিলেন যে আমি এনবিআর এইগুলো করব, এখানেও তাই করতে হবে। টার্গেট এনবিআর দেবে, টার্গেট ওই উপরের থেকে দিলে হবে না। এবং এবারের বাজেটে যেন অন্তত এনবিআর একটা হিসেব দেবে যে আমি যে আরও 1,000 কোটি টাকা অতিরিক্ত কর পাবো বলছি, কোথাতে পাবো এটা বলতে হবে, সবাই জানবে যে এই খাতের থেকে এই কজন লোক কার আওতা বাড়িয়ে বা ওনার ভাষার সুশাসন স্বচ্ছতা বাড়িয়ে উনি এটা করবেন। এটা না বললে 2 দিন পরে এনবিআরকে কিন্তু ধরা যাচ্ছে না যে আপনি কেন পারেন নাই। আর ওই যারা কর দেয় তাদের উপরে তার চাপটা কমে আসবে, কারণ ও যদি হিসেব করেই বলতে পারে যে আমি এই খাতে এই 1,000 টাকা এনে নেবো, আমি এক্সিস্টিংদের উপরে চাপ দেব না, চাপ দেওয়ার কথা না, কিন্তু ওটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার পদ্ধতিগতভাবে বেশ কিছু সংস্কার করতে হবে। পদ্ধতিগত সংস্কারের কথা আমরা শুনছিলাম মোহাম্মদ আব্দুল মজিদের কাছ থেকে। ব্যারিস্টার মঈন আলম ফিরোজা, আপনার কাছে আবারও আসছি। আমরা যদি আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থার কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখলাম পোশাক খাতের কথা যদি দেখতে চাই, বেশ 300-রও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে আমরা শুনেছি। আমরা দেখছি সারের দাম বাড়ছে, অর্থাৎ আমাদের কৃষি খাত এখানে এফেক্টেড হচ্ছে। এবং সব মিলিয়ে এনবিআর এর কথা যদি বলি, কিংবা আমাদের দেশের ট্যাক্স রেভিনিউ, আমাদের দেশের রেমিটেন্স, আমাদের দেশের রিজার্ভ, এই সব কিছুর আসলে অবস্থা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের বাজেট, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে তোলবার জন্য, উত্তরণের জন্য, সকল ধরনের সমস্যা থেকে বা সংস্কার করবার জন্য কি কি করণীয় বলে আপনি মনে করেন? আমি এটা খুব বড় প্রশ্ন এবং অনেক বিশাল প্রসঙ্গে আলোচনা করার বিষয়। আমি অল্প কয়েকটা বিষয়ের মধ্যে ফোকাস করি। প্রথমত, আমাদের অর্থনীতির যে প্রথম সেগমেন্টে আমি বলেছিলাম যে একটা মৌলিক ভিত্তি থাকে যে কোনো দেশের অর্থনীতির। আমাদের দেশের মৌলিক ভিত্তি কিন্তু বর্তমানে কোনো কিছু নেই, যেটা আমি বললাম যেটা সুপারফিশিয়াল। বাংলাদেশের
অর্থনীতির মৌলিক ভিত্তি হওয়া উচিত কৃষি। কৃষি ব্যবস্থার উপরে সরকারের, যেমন আপনি এত সমস্যা, সব সমস্যার সমাধান একসাথে করতে পারবেন না, প্রায়োরিটাইজ করতে হবে। আপনাকে কোন সমস্যাটা সমাধান করলে মাস পপুলেশনকে আমি বেনিফিটেড করতে পারি সেই জায়গাতে প্রথম ফোকাস করা। যেমন কৃষি ব্যবস্থায় কয়েকটা বিষয় বলি। আমরা বলি আধুনিকায়ন করা। আধুনিকায়ন যে করবেন, আমি আমার দাদার জমি যেটা ছিল সেটা ভাগ হয়ে, যখন বাবা চাচাদের মধ্যে ভাগ হয়েছে, ছোট হয়ে গেছে, এখন নাতিরা এসছে, তাদের জমি আরও ছোট হয়ে গেছে। আর গ্রামের দেশে দেখবেন জমি ভাগ করতে গেলে আমরা আইল দেই, এই আইল দিতে দিতে জমিগুলো এখন চাষাবাদ অযোগ্য হয়ে যাচ্ছে। কারো অনেকে ছেলে মেয়েরা ঢাকায় পড়াশোনা করে, চাকরি করে, তারা বর্গা দিয়ে দেয়, লোকজন পাওয়া যায় না, সব ঢাকায় এসে সবাই রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা চালায়। ডিসেন্ট্রালাইজেশন দরকার, একটা বড় ধরনের একটা রিভ্যাম্প দরকার আমাদের। ডিসেন্ট্রালাইজেশন কিভাবে হবে? আপনি কৃষি ব্যবস্থায় কালেকটিভ ফার্মিংয়ে চলে যেতে হবে। আমাদের কৃষকদেরকে বুঝাতে হবে যে আপনি একজন একটা ট্রাক্টর কিনতে পারবেন না আপনার 10 কাঠা জমির জন্য, কিন্তু আমি যদি 100 কৃষককে এক করি, যেখানে 10 একর 20 একর জায়গা একসাথে যদি চাষাবাদ করতে পারি। আগে যে সমস্যাটা ছিল, এই আইলটা না থাকলে জমির যে আমার এয়ারমার্ক করা ছিল এটা বোঝা যেত না। এখন যেহেতু ডিজিটাল সার্ভে হচ্ছে, ডিজিটালি জিনিসগুলো নির্ধারিত করা যায়, এটা আর সমস্যা না। আমি যদি সব জমি কালেকটিভ ফার্মিংয়ের আওতায় নিয়ে আসতে পারি, কৃষকরা তখন 100 জন কৃষক যখন এক হবে, তারা একটা বড় ফান্ড জেনারেট করতে পারবে, বড় বড় যন্ত্রপাতি কিনতে পারবে, ভালো সার কিনতে পারবে, ভালো বীজ কিনতে পারবে। সরকার এখানে ইনসেনটিভ দিতে গেলে একজন কৃষককে না দিয়ে একটা গ্রুপকে দিলে তখন সেই জায়গাতে আলটিমেটলি ভালো একটা কিছু রেজাল্ট আসবে, এবং এটার যে ফসলটা আমরা পাবো, এই ফসলটা স্বাভাবিক প্রক্রিয়া থেকে 10 গুণ বেশি হতে পারে। এবং এখানে আলটিমেটলি বৈদেশিক সাহায্য পাওয়ার সুযোগ আছে। কৃষি ব্যবস্থা অনেক সাবসিডি হয়, এই সাবসিডিগুলো সরকার প্রপারলি দিতে পারবে। এখন মধ্যস্বত্ব ব্যক্তিরা এই সাবসিডি টাকাগুলো নিয়ে যায়, প্রকৃত কৃষকরা উপকৃত হয় না। ব্যাংক লোন দেয়, সেই লোনের টাকা কৃষকের হাতে পৌঁছায় না। ডিজেলে সাবসিডি দেওয়া হয়, সেই ডিজেল দেখা যায় মাঝখান থেকে চুরি হয়ে যাচ্ছে। এই জায়গাতে আপনি ঢাকা থেকে যে লোকগুলো গ্রামে যাবে কেন? বিকজ গ্রামে তো কাজ নেই, সে যে শ্রম দিচ্ছে তার পারিশ্রমিক দিতে পারছে না। যদি আমরা কৃষি ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারি, এই লোকগুলো গ্রামে ফিরে যাবে, ঢাকার উপরে প্রেশার কমবে। ঢাকা শুধু না, শহর কেন্দ্রিক যে আমাদের সভ্যতা তৈরি হচ্ছে, এখানে এই যে হাম বলেন বা অন্যান্য সমস্যা দেখেন বস্তি অঞ্চলে বেশি হচ্ছে। এই জায়গাগুলোতে আপনি একটা লোক যখন গ্রামে যাবে, গ্রামে এই ফ্রেশ এয়ারের মধ্যে থাকবে, তার বাচ্চাও সুস্থ থাকবে, এবং টোটাল অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়বে। এটা আমি এই জায়গাতে বেশি ফোকাস করেছি। এর সাথে সাথে আপনি যে জনশক্তি কিভাবে রূপান্তর করবেন, প্রত্যেকে সেলফ সাফিসিয়েন্ট করতে হবে, কারিগরি শিক্ষার মধ্যে মনোযোগ দিতে হবে, ভাষাগত শিক্ষা দিতে হবে, যাতে প্রবাসী যখন যাচ্ছে যে আগে থেকেই ভাষাটা রপ্ত করে যেতে পারে। আমার ম্যান পাওয়ারকে যখন পাঠাবো, এই লোকটা এয়ারপোর্টে নেমে যাতে তাদের ভাষায় কথা বলতে পারে, সেখানে তার একটা সম্মান পেতে পারে। একটা ছেলে যখন বাংলাদেশ থেকে যায় আর ইন্ডিয়া থেকে আসে, দেখা যায় একই চাকরিতে তার বেতন বৈষম্য হয়, কারণ ইন্ডিয়ান ছেলেটা আগে থেকে লেখাপড়া ভাষাটা শিখে যায়, আমাদের ছেলেগুলো যাচ্ছে না। সো এখানে একটা ব্যাপক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে এই ম্যান পাওয়ারগুলো বিদেশে গেলে তারা প্রপার আর্নিংটা পেতে পারে এবং তার সম্মানের জায়গাটা তৈরি করতে পারে। একই সাথে কারিগরি শিক্ষাটা যদি আমরা প্রপারলি দিতে পারি, কারিগরি শিক্ষাটা এখন যেটা দেয়া হয় এটা একটা গতানুগতিক শিক্ষা, এখানে অ্যাকচুয়ালি কিছু শিখে বেরোয় না। কিন্তু যদি প্রপারলি দেয়া হয়, সমন্বিতভাবে সরকার যদি এটা একটা সিরিয়াস এফোর্ট দেয়, তাহলে দেখা যাবে এই ছেলেগুলো নিজেই নিজের কাজ তৈরি করে নিতে পারবে। সো আমার মনে হয় ইমিডিয়েটলি আরও অনেক কিছু আছে, আমি সব কিছু যাচ্ছি না, এই 2 জায়গায় বেশি ফোকাস করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আমি একেবারেই শেষ প্রশ্ন করছি আবু সাবর খান আপনাকে। অনেক সংস্কারের কথা আমরা শুনলাম, কি কি করতে হবে, কি কি করা উচিত, কোন কোন জায়গাগুলোতে আমাদের ঘাটতি, কোন কোন জায়গাগুলোতে সংস্কার দরকার। স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা, এবং এই স্বাস্থ্য খাতে কিন্তু আমাদের বাজেটেও একটা গুরুত্বপূর্ণ অংশ বরাদ্দ থাকে। কিন্তু ব্যবস্থাপনায় আমরা দেখি, যখন একজন সাধারণ মানুষ কোনো একটি চিকিৎসার জন্য কোনো হাসপাতালে যাচ্ছেন, তখন সেখানে নানান ধরনের ভোগান্তির মধ্যে তাকে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য সংস্কার কমিশনকেও দেখেছি নানান ধরনের উদ্যোগ নিতে, নানান ধরনের নীতিমালা প্রকাশ করতে, কিন্তু আলটিমেটলি ফলাফলটা আসলে খুব বেশি পরিবর্তন আমাদের চোখে পড়েনি। পরিবর্তন আসলে কিভাবে আমাদের চোখে পড়বে? আসলে আপনি ঠিকই বলেছেন। আমি প্রথমে যখন আমার প্রথম বক্তব্যের মধ্যে আমি 2টা শব্দ বলেছিলাম, একটার মধ্যে ছিল হচ্ছে স্বচ্ছতা। তা আমাদের আসলে গত 10-15 বছর যাবৎ এই স্বাস্থ্য খাতে
সাংঘাতিক রকমের অস্বচ্ছতার মানে মানে পাল্লা চলছিল, একদম সাংঘাতিকভাবে পাল্লা চলছিল। আমার বিশ্বাস যে নূতন নেতৃত্ব যে আসছে, এই নূতন নেতৃত্বে আমাদের স্বচ্ছতা ফিরে আসবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, গতকালকেই স্বাস্থ্যমন্ত্রী উনি মুন্সিগঞ্জ সদর হসপিটালে উনি নিজে ভিজিট করেছেন এবং সেখানে ভিজিট করতে গিয়ে যে সমস্ত জায়গায় উনি পয়েন্ট আউট করেছেন এবং ওই সমস্ত জায়গায় আসলে আমাদের কাজ করা দরকার। যে আমার 4টা ইনস্ট্রুমেন্ট কেনা আছে, সেই 4টা ইনস্ট্রুমেন্ট আমার স্টোরে পড়ে আছে, অথচ আমার সেটা প্রপার মানে সুবিধাটা আমার পিপুলরা ভোগ করছে না। এখানেই আমাদের স্বচ্ছতার অভাব। আমাদের কারিগরি, এই যে ব্যারিস্টার সাহেব বললেন যে আমার ম্যান পাওয়ার যাচ্ছে, ইন্ডিয়ারও একটা ম্যান পাওয়ার যাচ্ছে। ইন্ডিয়া সে ইকুইপড আগের থেকে, সে ট্রেন্ড আপ এবং সে ল্যাঙ্গুয়েজ ইকুইপড, সে যেই এটা ইকুইপলি বা অর্গানাইজড হয়েতে সে কাজ করতে পারছে, যার কারণে দুইটা আপনার স্যালারির ডিফারেন্স হচ্ছে। আমার ম্যান পাওয়ারের স্যালারি ইন্ডিয়ান ম্যান পাওয়ারের স্যালারি থেকে অনেক কম। এই কারণেই দেখেন আজকে আমাদের দেশের সব পেশেন্ট শুধু দৌড়ায় ব্যাংকক আর ইন্ডিয়ার। কেন দৌড়ায়? ব্যাংকক ইন্ডিয়া দৌড়ায় এই কারণে যে ওরা ওখানে গিয়ে প্রপার ট্রিটমেন্ট পায়। ওদের মধ্যে একটা স্বচ্ছতার একটা বিশ্বস্ততা তৈরি হয়েছে যে আমি ওইখানে গেলে একদম বিশ্বস্ত ট্রিটমেন্ট পাবো। আমাদের এখানে কিন্তু অনেক স্বচ্ছতার অভাব রয়েছে ট্রিটমেন্টে, যেটা আমার বিশ্বাস যে নতুন এই গভর্নমেন্ট আসার পরে আমার বিশ্বাস যে তারা অনেক স্বচ্ছভাবে শুরু করেছে এবং আমরা স্বাস্থ্য খাতে অনেক ভালো করব, এটা আমার অবশ্যই বিশ্বাস। প্রত্যেকটি খাতই ভালো করবে, আমরা সেই বিশ্বাসটাই রাখতে চাই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে আসবার জন্য। আমরা কথা বললাম জনজীবনের নানান সমস্যা নিয়ে এবং কি করণীয় সেই দিকটাও আমাদের আলোচনায় প্রতিফলিত হয়েছে। আশা করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো আয়োজনে। প্রিয় দর্শক, আমরা কথায় কথায় বলে থাকি দেশপ্রেম দেশপ্রেম দেশপ্রেম, দেশের জন্য এটা করতে হবে ওইটা করতে হবে। আমাদের আসলে সকলকে আমাদের জায়গা থেকে যেই কাজটি, অর্থাৎ একজন সঠিক নেতৃত্বের জায়গায় যিনি আছেন প্রধানমন্ত্রী, তার উচিত হবে জনগণের যে অধিকার সেটিকে নিশ্চিত করা। একজন শিক্ষার্থী তার উচিত হবে ঠিকমতো পড়াশোনা করা। এইভাবে যদি যে যার কাজ, যার যেটা করার কথা সেই কাজগুলি করে, তাহলে কিন্তু আমাদের দেশটা সঠিকভাবে এগিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করতে পারি। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের আজকের এনআরবিসি ব্যাংকের সৌজন্যে রাউন্ড টেবিলের আয়োজনে আবারও দেখা হবে পরবর্তীতে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায়।